আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ অনেকদিন হয়ে গেল কোনো কোনো নতুন কোনো ভিডিও, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কোনো ভিডিও আপনারা পান নাই। আসলে নিজে অনেক কাজের ভিতর ব্যস্ততা ছিলাম, তাছাড়া পারিবারিক থেকে অনেক সমস্যার ভিতরে আমার কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে। এই কারণে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বহির্বিশ্বের বিভিন্ন খবর নিয়ে ওভাবে হাসা হয়নি। তাছাড়া শরীরের অবস্থা বেশি ভালো না, ঠান্ডা জনিত সমস্যা। তা চাইছিলাম না যে নতুন কোনো ভিডিওতে আসব, কিন্তু আসতে বাধ্য হলাম। যে বাঙালি জাতি, আমরা বাংলাদেশি জাতি, আমাদের দেশ নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে পার্শ্ববর্তী একটি দেশ আমাদের দেশ নিয়ে যে ষড়যন্ত্র করতেছে, সেটা সত্যি খুব নিন্দনীয়। এটা থেকে জাতিকে অবশ্যই সতর্ক করতে হবে, যার যতটুকু সম্ভব তার স্থান থেকে দেশবাসীকে সতর্ক করা উচিত। আমরা দেখেছি দীর্ঘ একটা 16 বছরের স্বৈরশাসকের পতনের পর থেকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দেশকে নিয়ে অস্থিতিশীল এবং অতিরঞ্জিত মিথ্যা ভিত্তিহীন একটি বাড়াবাড়িমূলক বিভিন্ন কথাবার্তা বা তাদের মন্ত্রী এমপিরা বলতেছে, যেটা সত্যি আমাদের ব্যথিত করতেছে। যে প্রতিবেশীর মতন থাকবে, ভালো ব্যবহার করবে, সে আমার সাথে ভালো ব্যবহার করবে, আমার বিনিময়ে সে আমার কাছ থেকে ভালো ব্যবহার পাবে। এটাই তো প্রতিবেশীর নিয়ম। প্রতিবেশী পিলার তাকে বন্ধু রাষ্ট্র বলা হয়, কিন্তু বন্ধু রাষ্ট্র কোন ধরনের বন্ধু আমার তো বুঝে আসে না। স্বৈরাচারকে হাসিনা সহ অন্যান্য মন্ত্রী পরিষদের অনেকে ভারতে পলাতক আছে, এবং ভারতে যে অনেকে বিভিন্ন দেশে চলে গিয়েছে অলরেডি। এবং বাংলাদেশে এত পরিমাণে ক্ষতি, দুর্নীতি লুটতরাজ করে গেছে, যেটা বাংলার ইতিহাসে আর কখনো ঘটেনি। ব্যাংক খাতগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে, এবং প্রতিটি সেক্টরে দুর্নীতির মহাকড়া তার উদযাপন করেছিল। সর্বশেষ জুলাই ক্রাইসিস, 16 বছর গুম খুন হত্যার পরে সর্বশেষ জুলাই ক্রাইসিসে তারা এই 36 দিনের ভিতরে অনেক লোক, অনেক ছাত্র এবং সাধারণ জনতাকে তারা শহীদ করে দিয়েছে, যেটার প্রমাণ সব ডকুমেন্ট সরকার সহ বিভিন্ন মিডিয়ার কাছে রয়েছে। তারপরও তারা অনুতপ্ত নয়। ভারতে বসে তারা অনেক কল রেকর্ড ফাঁস করতেছে, বিভিন্ন হুমকি দিচ্ছে। ভারতের একজন মন্ত্রী সুরবেল এদ্দু কি যেন, বিজেপির একজন বিধায়ক, উনি বলেছেন বাংলাদেশ বর্ডার আমরা সমবেত করব, আমদানি রপ্তানি সব বন্ধ করে দিব। তা আপনার সাথে আমরা আমদানি রপ্তানির সম্পর্ক থাকবে, দেশের বাণিজ্যিক চুক্তি থাকবে, সেটা স্বাভাবিক। আমি টাকা দেবো, আপনি পণ্য দিবেন, বা আমি পণ্য দেবো, আপনি টাকা দেবেন, এটা তো স্বাভাবিক। তো সামান্য বিষয়ে আপনারা যতটা নাক গলাচ্ছেন বা বাড়াবাড়ি করতেছেন, এবং তাদের কথাবার্তা শুনে বাংলাদেশের এক শ্রেণীর লোক খুব উৎফুল্ল এবং মনে খুব খুশি হচ্ছে তারা। হ্যাঁ না, যে দেখো বাংলাদেশ শেষ, ভারত হুমকি দিচ্ছে, ভারত বাংলাদেশ দখল করবে। সবাই বোঝা উচিত যে কোনো দেশ এখন বর্তমানে সহজে দখল করা যায় না। আপনারা জানা আছে কিনা জানি না, কিছুদিন আগে আপনার মালদ্বীপের একজন প্রধানমন্ত্রী, খুব সাহসী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, মোহাম্মদ মইজু। উনি নির্বাচিত হওয়ার আগেই প্রতিটি নির্বাচনী সমাবেশে বলেছিলেন, আমি যদি ক্ষমতা আসতে পারি বা মালদ্বীপ থেকে যে 1000 সৈন্য আসে ইন্ডিয়ান, সবগুলোকে প্রত্যাহার করতে বাধ্য করব, সবগুলোকে বিতাড়িত করব। পরবর্তীতে উনি ক্ষমতা আসেন। আর আপনারা জানেন কিনা, মালদ্বীপ আমাদের চেয়ে কিন্তু 1000 গুণ ছোট, 300 বর্গ মাইল মালদ্বীপ। আর আমরা আগে 47 লক্ষ বর্গ মাইলের, 47,000 বর্গ মাইলের। তাই 300 বর্গ মাইলের মালদ্বীপ
উনি মোহাম্মদ মইজু যখন মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কিছুদিন আগে, তখন উনি 1 মাস আলটিমেটাম দিয়েছিলেন ভারত সরকারকে যে আপনার সৈন্য প্রত্যাহার করেন, নাহলে আমি বাধ্য হব বিতাড়িত করতে। তখন ইন্ডিয়ান সরকার বাধ্য হয়ে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। তবে শ্রীলঙ্কাতে দেখলেন মাহিন্দা রাজাপাকসের সরকার শ্রীলঙ্কার জনগণের গণভুত্থানের মুখে ইন্ডিয়াতে পালিয়ে যান। এখন সেই শ্রীলঙ্কাতেও ভারত বিরোধী সরকার ক্ষমতা আসলো এই কিছুদিনের মাথায়। নেপালও ভারতকে হুমকি দেয়, ভুটানও প্রায় কাছাকাছি। এখন 2024-এর গণভুত্থানের পর ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ইন্ডিয়া উনি বড় প্রতিবেশী, উনি যদি মনে করেন বড় হাতির মতো শরীর আমার, আমি সবাইকে আমার অনুকূলে শাসনের মতন রাখবো, সেটা তো সম্ভব না। হাতির চেয়ে কিন্তু পিঁপড়া, আমরা হাতি এবং পিঁপড়ার গল্প অনেকে জানি, সেটা আর বললাম না। বড় হলেই সব কিছু আপনি করতে পারবেন, জিতবেন, সেটা কখনোই সম্ভব না। তো ভারত ইচ্ছে করে তারা নিজেদের স্বভাবের চরিত্রের কারণে প্রতিবেশী থেকে তারা আস্তে আস্তে প্রতিবেশী হারিয়ে ফেলতেছে, শত্রু সংখ্যা বাড়তেছে তাদের। তো আমার এক দাদার কাছে শুনেছিলাম 1965 সালের পাক ভারত যুদ্ধের কথা। তখন তো আমাদের বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল, ওনারা পশ্চিম পাকিস্তান। 1965 সালের 17 সেপ্টেম্বর একটি যুদ্ধ সংঘটিত হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে। তখন ইন্ডিয়ার কোনো একজন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী জানি না, নেহরু সাহেব না প্রধানমন্ত্রী নেহরু সাহেব, উনি বলেছিল আইয়ুব খানকে যে আমি আগামীকাল সকালে পাকিস্তানের করাচি দখল করে চা খাবো। করাচি তখন পাকিস্তানের রাজধানী ছিল, বর্তমান রাজধানী ইসলামাবাদ। আগামীকাল সকালে আজকের পাকিস্তানে আক্রমণ করব, সকালবেলায় যে পাকিস্তানে চা খাবো। তখন আইয়ুব খান বলেছিলেন, নেহরু সাহেব আপনাকে আমন্ত্রণ, আমি চা রেডি করে রাখছি, আপনি সকালে করাচি আসবেন দখল করতে, আমি চা রেডি করে রাখছি, আপনি চা খেন, আপনাকে আমন্ত্রণ। শুধু এটুকুই বলেছিলেন। 17 দিন যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে ইন্ডিয়ান বাহিনী এত শোষণীয়ভাবে পরাজয় হয়েছিল যেটা অকল্পনীয়। অথচ তারা তারা একটা ছবি বানিয়েছে 65 সাল নিয়ে এবং কারগিল যুদ্ধ নিয়ে একটা ছবি বানিয়েছে। এখানে দেখা যায় 65 সালের যুদ্ধে পাকিস্তানের ক্ষতি বলে বেশি হয়েছিল, বাস্তবতা ভিন্ন। মানে এরা শত মিথ্যা, যে গুজব মিডিয়া আছে না, মলম পার্টি একটা চ্যানেল, মলম বিক্রি একটা চ্যানেল, এই ধরনের গুজব একটা মুভি তারা করেছিল 65 সালের যুদ্ধে পাকিস্তান যে মার কাট করে ফেলতেছে, অথচ ক্ষতি কিন্তু তাদেরই বেশি হয়েছিল। পাকিস্তান কাশ্মীরে অনেক অংশ দখল করে নিয়েছিল, সেই অংশগুলোর নাম হয়েছিল আজাদ কাশ্মীর। এটা সবাই কম বেশি জানি। তা ভারত যেটা সত্য না সেটা প্রচার করে, মিথ্যাটা তারা প্রচারে পটু। আর বাংলাদেশ দখল করতে আমি পরশুদিন একটা টকশো শুনলাম, ভয়েস দ্য পিপলে সেনাবাহিনীর একজন সাবেক কর্নেল অথবা মেজর, উনি বলতেছে যে ভারতের যে আমাদের দিকে হাত বাড়ালে আমরা হাত কেটে দেব। এবং সুমেরের দিকে বলেছে যে আপনি এই সুমের তুই আয়, বর্ডারে আয়, তোকে আমরা সুন্নাতে খাতনা করে দিব, গরু গোশ খাওয়াবো তোকে। মানে উনি এই কথাগুলো বলছে। টকশোর যে উপস্থাপক এবং অন্যান্য যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই ওনার কথাগুলো আসলে আসতেছিল, যেটা খুবই একটি যে বাংলাদেশ সহজে দখল করা সম্ভব নয় কোনো দেশের পক্ষে। ভারত প্রতিবেশী হয়েছে, তাতে কি ওনার ইচ্ছে করলে বাংলাদেশ দখল করতে পারবে না। উনি বলেছেন ইন্ডিয়া আমাদের 10 দিক দেখে 10টা অঞ্চল থেকে বাংলাদেশে প্রবেশ করবে, আর আমরা 10,000 জায়গা থেকে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করব। আমাদের জনবল আছে, আমাদের জনবলের সাহস বেশি, সৈনিকের সাহস বেশি। এটা যে সেনাবাহিনী সহ সাধারণ জনতা শেষ রক্তবিন্দু দিয়ে ওই দেশের জন্য লড়তে প্রস্তুত। 52-তে দিয়েছে, 71-এ দিয়েছে, 24-এ দিয়েছে সর্বশেষ। তো এই জাতিকে দমিয়ে রাখা যাবে না।
ইসকন নিয়ে যে এটা হচ্ছে, আসলে আমরা হিন্দু মুসলিম মিলেমিশে সকলে বসবাস করতেছি শান্তিপূর্ণভাবে। জুলাই অভ্যুত্থানের পর হিন্দুদের নিরাপত্তার জন্য আলেম ওলামা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে, কিন্তু তাদের মধ্যে একটা উগ্রবাদী দল, ইসকনের কিছু সদস্য, ইসকন থেকে বহিষ্কৃত যে নেতা ধরা পড়ল, উনি ইদানিং যে কথাবার্তাগুলো বলেছেন এবং অতীতে যে কথাগুলো বলেছেন পুরোটাই বাংলাদেশ বিরোধী। ওনারা মনে করেছে এটা আমরা ভারতের একটা রাজ্যে বাস করতেছি। ওনাকে রিমান্ডে নিলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে, ওনার যে চক্রান্ত কী উদ্দেশ্য ছিল এবং ওনাকে টাকা দিয়ে কারাই করছে। ওনাকে রিমান্ডে নিলে আরও কয়েকজনের নাম বেরিয়ে আসবে হয়তো বা। প্রতিটা টিমের উগ্রবাদী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে অনতিবিলম্বে আইনের মাধ্যমে আইনের কাছে সোপর্দ করা হোক, এবং দেশকে শান্তিতে ফিরিয়ে আনতে হলে অবশ্যই উগ্রবাদী, সেটা হোক হিন্দুত্ব উগ্রবাদী হোক ইসলামের নাম ধরে যদি কেউ উগ্রপন্থা অবলম্বন করে, বা হোক সে বিভিন্ন ধর্মের, কোনো উগ্রবাদীকে ঠাঁই দেওয়া যাবে না বাংলার জমিনে। স্বৈরাচার খুনি তারা বিভিন্ন নামে ফিরে আসতেছে, কখনো আনসার লীগ, কখনো লোন লীগ, কখনো ইসকন লীগ, কখনো বা এই যে আপনার পুলিশ লীগ, বিভিন্ন লীগে তারা ফিরে আসার চেষ্টা করতেছে, কিন্তু তারা কখনো ইনশাল্লাহ সফল হবে না। বাংলাদেশের প্রতিটি জনগণ ঐক্যবদ্ধ আছে। যতই চক্রান্ত এবং ষড়যন্ত্র চলুক না কেন, ভারতের কোনো উদ্দেশ্য বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। এখন বাঙালি প্রতিটা জাতি বুঝতে পারতে যে ভারত আমাদের শত্রু না বন্ধু। অনেকে বলে যে ভারত পেঁয়াজ আলু রপ্তানি, এর বিরুদ্ধে চাল টাল না দিলে আমরা না খেয়ে মরবো। এবার টাকা হলে কি কারো কোনো কিছুর অভাব আছে? টাকা হলে আপনি ওই পাকিস্তান থেকে, চীন থেকে, থাইল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে, মায়ানমার থেকে সব দেশ থেকে আনতে পারবেন। একটু খরচ হয়তো একটু কম বেশি পড়তে পারে। ভারত না দিলে না খেয়ে মরবো, এইগুলো ওই দালালদের লোকজনই বলে। দালালের লোকজন যেগুলো আছে, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা চক্রান্ত করা চাইছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো বুঝে ফেলছে। উল্টে পেলে তারা এখন চাপে পড়বে। যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে অপমান করার জন্য যে চক্রান্ত করেছিল, তারা এখন বিপদে পড়বে, দেখতে পারবেন আপনারা অচিরেই। এবং জুলাই আগস্টের যত বিচার সব কিছু আমরা দেখে যেতে পারবো আশা করি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান এবং কঠোরভাবে উগ্রবাদীদের কঠোরভাবে দমন করতে হবে, না হলে দেশের ভিতরে পরিপূর্ণ শান্তি বিরাজ করবে না, এবং কাউকে যেন বিন্দুমাত্র ছাড় না দেওয়া হয়। এবং দেশবাসী আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। পরিশেষে আজকের একটি আনন্দের সংবাদ, সেটা হলো তারেক রহমান, লুৎফর রহমান বাবরসহ 21 আগস্ট মিথ্যা গ্রেনেড হামলা মামলায় যাদের ফাঁসানো হয়েছিল সবাই জামিন পেয়েছেন। এটা আল্লাহ তাআলার একটা শুকরিয়া, যে অন্যায়ভাবে কেউ কখনো কাউকে ফাঁসাতে পারে না, সম্ভব না। অতীতে গায়ের জোরে অনেক ইসলামিক নেতৃবৃন্দ সহ অনেক রাজনীতিবিদদেরকে জেল সহ ফাঁসির কাঠে ঝুলানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছিলেন বান্দাকে ধৈর্য ধারণ সবর করতে বলেছিলেন। আমরা বাঙালি জাতি অনেক সবর করেছি, ধৈর্য করেছি। এখন একটা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ, সুন্দর একটা পরিবেশ আমরা উপহার পেয়েছি, যেটা সবারকে স্বীকার করতে হবে। দেশের দ্রব্যমূল্যের দাম হয়তো বা একটু সময় লাগবে, কারণ এই সরকারের বয়স কেবল 3 মাস পার হলো। 15 বছরের সারা 15 থেকে 16 বছর তারা শাসন করে দেশের দ্রব্যমূল্যের দাম তো ঊর্ধ্বগতি ছিল, সেটা আপনারা দেখেছেন। এই সরকারকে একটু সময় দিতে হবে, নির্বাচনের জন্য একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ দেওয়ার জন্য এবং প্রশাসনিক জীবনে রদবদল করার জন্য তাকে সমস্যা করার জন্য তাকে সময় দিতে হবে। সময় ছাড়া দেশের সব কিছু কন্ট্রোলে আসবে না হুট করে। 71 সালে দেশ স্বাধীনতার পর তো দেশের অবস্থা খুব খারাপ ছিল, একদিনই তো দেশই হয় নাই। 75-76 সাল পর্যন্ত দেশে দুর্ভিক্ষ ছিল।
তারপরে জিয়া রহমান ক্ষমতা আসার পরে দেশের আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু হয়। পরবর্তীতে এখন পর্যন্ত দেশের অবস্থা আপনার জানেন অনেকটা ভালোর দিকে। তারপরে জুলাই ক্রাইসিসের পর থেকে দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, যেহেতু অর্থনৈতিক খাত পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে, এখন দেশের অন্যান্য যে প্রতিষ্ঠান বা ধর্মমূল্য এগুলো নিয়ন্ত্রণ হতে সময় লাগবে, এবং আমরা সবাই অবশ্যই সজাগ আছি ইনশাল্লাহ। দেশে কোনো ষড়যন্ত্র, ভারতীয় আগ্রাসন এগুলো আমরা কখনোই মেনে নিব না, এবং আজ পুরো বাঙালি জাতি ঐক্যবদ্ধ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। স্বৈরশাসকের যেটুকু সমর্থন ছিল সেটুকু আজ এই ভারতের যে দিয়ে কুপরামর্শ কূটচাল দেওয়ার কারণে সেটুকু তারা জনসমর্থন হারিয়ে ফেলছে। তাই দেশবাসী আপনারা ভালো থাকবেন, এবং আমি সহ সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর একটি সমাজ, সুন্দর একটি দেশ, সুন্দর একটি পরিবেশ এই দেশের জন্য বিরাজ করে, শান্তি বিরাজ করে। সেজন্য সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আমাদের দেশটাকে পরিপূর্ণ একটি শান্তিময় দেশ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।